ইতিহাস তৈরি হোক, যারা প্রকৃত ভারতীয় তারা কোনোদিন বাংলা সিএম হয়নি। অতএব বাংলায় যেন 2021 হয়তোই এই আদিবাসী থেকে একটা সিএম তৈরি হোক, এটা আমার ইচ্ছা। আপনারা কি যদি হয় মেনে নেবেন? আদিবাসী দলিত থেকে সিএম হোক, আমরা হয় উপমুখ্যমন্ত্রী হব। কথা বুঝে আসছে না? খুব ভালো করে বুঝবে। এই যে চেয়ারের 4টে পা দেখছেন না, চেয়ারের 4টে পা, আমার বক্তব্য 3টে জাতীয় বক্তব্য দেবো, কিন্তু একটা আমাদের কাছে রাখবো। কথা বুঝছেন না? বুঝছেন? অনেক সময় দেখবেন যে কোনো একটা সংকেত, টাকা হয়তো হাফ কি 4 ভাগে 1 ভাগ, সেটাকে ঠেকালে তবে টাকাটা কমপ্লিট হবে। কথা বুঝে আসছে না? এই চেয়ারের 4টে পা, 3টে থাকার পরও কিন্তু এই চেয়ারে বসা সম্ভব না, একটা পা লাগবে। ওটা একটা হলেও কিন্তু মূল্য তখন হবে। তরকারিতে সব দিয়েছে, নুনটা কিন্তু খুব ছোট্ট মনে হলো, ও কিন্তু সবার ইজ্জতকে বাঁচায়। ঠিক না? আমাদের এই নুন হতে হলেও শুনতে খারাপ লাগলো, আমাদের একটা অপশন হতে হবে। কিন্তু আমার কথা ভুল বুঝছে? আমাদের এই একটা পা থাকবে, 40-50 যাই হোক, একটা থাকবে, 3টে আরো যাকে দিতে হয় তবু জোরছে করবে, তাকে দেবো, অসুবিধা নেই। কিন্তু লিভার পরও কিন্তু আমাকে দরকার তার। আর 2021টা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যত যাই করো ইদল উদল, যাই করো লাফিয়ে লাফিয়ে যে যেখানেই যাক না কেন, 2021-এ 110-20 উপরে কেউ বেশি সিট পাবে না। কথা বুঝে আসছে? তাহলে আমার 148টা না হলে সরকার হচ্ছে না। আর আমাদের কাছে যদি দয়াময়ের দয়াতে 40-50টা থাকে, আমাদের স্বার্থ ছাড়া সরকার করতে একটাই কথা বলবো, আপনার সিএম হলে আমার উপমুখ্যমন্ত্রী হবে। আপনার যদি সিএম হয় আমার স্বরাষ্ট্রমন্ত্রী হবে কি অর্থমন্ত্রী হবে কি? আর আমার এই 44-50-এর মধ্যে হিন্দু থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে। কথা বুঝে আসছে না? আমরা সবাই মিলেমিশে সরকার করব, তখন কোনো অসুবিধে হলে আমরা একে অপরের পাশে সাথ দিতে পারবো। সর্বশেষ কথা, যারা বিজেপির ভয় আমাদেরকে দেখায়, তাদেরকে বলুন তো ভাই, যখন এনআরসি করবে বলেছিল, সিএবি আইন তৈরি হলো, তখন বিজেপির বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি? এই আইনের ব্যাপারে আপনাদের ভূমিকা কি? এখন তো খুব চিল্লাচ্ছে, যখন ফুরফুরা শরীফ থেকে মির্জা আব্বাস সিদ্দিকী কলিকাতার প্রেস কনফারেন্সে বসে দিদিকে 3টে কথা বলেছিলাম। নাম্বার 1 কথা, আপনার 8টা এমপি কেন ভোট দিল না? আপনি কি কৈফিয়ত দিয়েছেন? কৈফিয়ত দেন, 8টাকে বরখাস্ত করুন, আমরা আপনাকে জিতাবো 8 জায়গায়। নাম্বার 2, আপনি বিধানসভাতে জরুরি মিটিং থেকে একটা বিল পাস করুন, সেই বিলটা পাস করুন যে আমার রাজ্যে এনআরসি হতে দেবো না, আমার রাজ্যে কোনো রকম ডিস্টার্ব করতে দেবো না। ওটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন। আপনি কেস করাতেই টাটা কারখানা বন্ধ হতে যদি পারে, তাহলে আপনি কেস করা এনআরসিটাও বাংলায় বন্ধ হতো। ঠিক না বেটি? তাহলে আপনার 211টা এমএলএ সই করবে, বামফ্রন্ট বলেছিল সই করবে, কংগ্রেস বলেছিল সই করবে। আরে দুটো যদি বিজেপি সই না করে কি যায় আসে? পুরো বাংলা বলতে চাই না, সুপ্রিম কোর্টের রায় দিত। কিন্তু দিদিমণি এ কাজ না করে এই মাসের 17 তারিখ রাত্রিতে এই কথা বলার জন্য, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করার জন্য আমার বাড়িতে 1500 রাত দুটোই পুলিশ পাঠিয়েছিল আমাকে চমকাবার জন্য। কিন্তু আজকে আমার বলি, একটা মোস্তফার গোলামকে চমকানো সম্ভব নয়, যে আমাকে চমকাতে যাবে, আমার আল্লাহ তাকে আজকে চমকে দিচ্ছে। ঠিক না বেঠে? তোমার ঘর সামলাও দিদি, সব পালাচ্ছে, ধরো। কথা বুঝে আসছো না? তুমি আমায় চমকাতে এসেছিলে না, কিন্তু তথাপি আজকে আমার মনে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী বাংলার স্বার্থে, মানুষের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে জোট করতে রাজি আছি। কিন্তু বাম, কংগ্রেস, টিএমসি 3 জনকে এক জায়গায় হতে হবে। যদি বলেন না তাহলে কিসের তোরা সেকুলার? মানুষের স্বার্থে কি না করতে হয়। ঠিক না বেটি? মানুষের স্বার্থে কেন তোরা খাবে না, ওদের কে করতে হবে? যদি এক না হয় তাহলে জানবো সব ভেতরে ভেতরে আমাদের দুশ্মন।
অতএব বাপ আমাদেরকে নতুন করে ভাবতে হবে। ঠিক না বেটি? আমার কথা খারাপ লাগছে ভাইয়া আমার? মনে রাখবে এই বাংলা থেকে কিন্তু আপনাদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেউ যায়নি। মনে রাখবে লোকসভা থেকে যেটা আইন হয়ে যায় ওটা চিৎকার দিয়ে কখনো বন্ধ করা যায় না, ওটাকে র্যালি করে কখনো বন্ধ করা যায় না। আপনাদের ঘরে বাঁচাবার জন্য আপনাদের পীরের সন্তান মুজাদ্দেদে জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম আমার ছোট ভাই সুপ্রিম কোর্টে গেছে আপনাদের হয়ে ওই আইনকে বাতিল করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছে। বাংলা থেকে আপনার ভাই গেছে। আজকে আমার বক্তব্য, আজকে যদি আমার পরিবার থেকে দু চারটে যদি মন্ত্রী হয় আপনাদের অসুবিধা আছে? ফুলপুরা শরীফে গিয়ে দোয়াও পাবেন, তাবিজও পাবেন, মাজার চেরত পাবেন, আব্বাস সিদ্দিকীকে জলসা করবেন, আমি আসবো জলসা করবো। আমার মন্ত্রী আমার সামনে, আমার এটাই ভালো লেগেছে। কথা বুঝে আসছে? কিন্তু যদি আজকে দু চারটে কেউ মন্ত্রী হয় এবং বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ব্যক্তিদের নিয়ে যদি আজকে আমরা দাঁড় করিয়ে দিয়ে কিছুটা জায়গা যদি আমরা দখল করতে পারি, অসুবিধা আছে? হ্যাঁ, হুজুররা কেন করবে? বাবা যদি সিএম হতে পারে, বাবা যদি এমএলএ হতে পারে, বাবা যদি মন্ত্রী হতে পারে, সমস্ত ধর্মের ধর্মগুরুদের নেতৃত্ব দিতে পারে, এক আমার ফাটা কেন বিশ্রামের ছেলে পারবে না? বুঝে আসছে না? এটা তোমাদেরকে শুধু ব্রেন ওয়াশ করছে। ব্রেন না, নবী করেছে কি মূর্খ? মাদ্রাসা চোর করে বাদি দিস তুই, নবী করেছে কি তোর মুখে মানাচ্ছে? নবীকে যদি নিষেধ করে রাখতো তাহলে একজন খানদানি রাসূল চিৎকার দেবে, চলে আসো না মুফতি মাওলানা কে আছো ফতোয়া দেবে, সামনে আসো নাকি? ভোটার টাকা খেয়ে, বামপন্থের টাকা খেয়ে, কংগ্রেসের টাকা খেয়ে, কারো টাকা খেয়ে ওই পিছনে ফতোয়াবাজি করলে হবে না। চলো আসো, সামনে আসো। কত বড় তুমি মুফতি মাওলানা বিশ্বাস থেকে যারা হয়েছে বুঝিয়ে দেবো ইসলামের রাজনীতির পাঠ আছে না নাই। যদি কেউ মনে করে ইসলামের রাজনীতি নয় তাহলে ইসলামকে আনকমপ্লিট বললো, আনকমপ্লিট ইসলামকে বলার জন্য সে কাফের হয়ে যাবে। ইসলামের রাজনীতির একটা পথ আছে, রাজনীতি অর্থাৎ দেশ সেবা, মানব সেবা। কথা বুঝে আসছে না নাই? অতএব সেই জায়গায় আমি আমার নবিয়ানা মেম্বার থেকে দাঁড়িয়ে সৎ চরিত্রবান রাজনীতির লিডার তৈরি করার শিক্ষা আমার কম এবং দেশবাসীকে দিবার এটা অধিকার আমার ইসলাম, আমার দেশ আমাকে দিয়েছে, তাই আমি করছি। ঠিক না বেটি? তোমার ভালো লাগে না তুমি বেরিয়ে যাও, তোমার শুনতে হবে না, কিন্তু যার ভালো লাগে তাকে নিয়ে আমি চলবো। তো আগামী দিন যে জায়গায় আদিবাসী বেশি, আদিবাসী ভাইকে দাঁড়া করাবো, বাকি আমরা মুসলিম সমাজের মানুষ যারা আছে আদিবাসীদেরকে সাপোর্ট করব। আপনারা রাজি আছেন তো? যেখানে দলিত ভাই বেশি, দলিত ভাইকে দাঁড় করাবো। আরে 82টা রিজার্ভ সিট আছে, তার মধ্যে 42টা নির্ভর করে আমরা যাকে ভোট দিই তারা যেতে। আমরা কেন কংগ্রেস টিএমসি করতে যাবো? আমরা নিজেরা নিজেদের মধ্যে থেকে আমার সিভিল কাজ ভাইদের ঘরে রিজার্ভ সিটে দাঁড় করাবো, তাদেরকে আমরা ভোট দিয়ে জিতাবো। আর আমাদের 70-80টা আছে, সব মিলিয়ে আমরা লড়বো। কথা বুঝে আসছে না নাই? আরে হতে পারে 2021-এ সবাই যাবে, আমরা ক্ষমতায় আসতে পারি। ঠিক না বেটি? চেষ্টা করতে গিয়েছে, যার স্বপ্ন নেই তার ভবিষ্যৎ নেই, যার স্বপ্ন নেই তার ভবিষ্যৎ নেই। অতএব স্বপ্ন দেখো আমার মাতৃভূমিকে বাঁচাবো, স্বপ্ন দেখো সুন্দর বাংলা করবো, স্বপ্ন দেখো নিরাপদের বাংলা বানাবো, স্বপ্ন দেখো দুর্নীতি মুক্ত বাংলা বানাবো, স্বপ্ন দেখো মদ মুক্ত বাংলা বানাবো, স্বপ্ন দেখো বন মুক্ত বাংলা বানাবো, স্বপ্ন দেখো নোংরা জায়গাতে যারা পেটের চালায় জল বিক্রি করছে প্রত্যেকটা মেয়েকে যেভাবে আমার বাংলার কন্যা, আমার বাংলার সন্তান ওই বেটিগুলোকে তুলে নিয়েছে, তাদের কর্মের ব্যবস্থা করে দেবো, তাদের পেট চালাবার জন্য অর্থের ব্যবস্থা করে দেবো। কি এমন করে নোংরা পতিতালয় বন্ধ করে পতিতালয় মুক্ত বাংলা করবো, এইসব স্বপ্ন দেখা দরকার আছে না? অকাল সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে মাধ্যমিকে 90% নম্বর পেলে তাদের ফ্রি পড়ার ব্যবস্থা স্বপ্ন দেখো। স্বপ্ন দেখো আমাদের সমাজের বিশেষ মর্যাদা রাখে ইমাম হাজরাতগণ, তাদের সংসার কত করুণ অবস্থা, তাদের মাইনের স্বপ্ন দেখো। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তারাও মাইনে পাক, তারা শান্তিতে থাকো, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে থাকো। সাথে সাথে আমার ইমামরা তারাও মাইনে পাক, তারাও হাসি খুশিতে থাকো। আমার দেশের অকাল সম্পত্তি এত টাকা আছে আমার রাজ্যে,
কিন্তু দুঃখের বিষয় আজকে আমার সমাজের ইমামরা 2,500 টাকা ভিক্ষা নিয়ে, ভাতা মানে ভিক্ষা নিয়ে নিজের ইজ্জতকে ভুলে যাচ্ছে, নিজের অস্তিত্বকে ভুলে যাচ্ছে। মিম্বরে দাঁড় করিয়ে তাকে বলা হচ্ছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে তোমায় বলতে হবে, নাই ভাতা দেওয়া যাবে না। আমি ইমাম সাহেবকে হাত জোর করে ভদ্র ভাষায় বলবো, আজ আব্বাস সিদ্দিকীর বেলায় বলাচ্ছে, কার আপনার মুখে নবী মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে বলাবে? আপনি যদি 2,500 টাকায় বিক্রি হয়ে যান, আমার কিছু করার নেই, কিন্তু আপনি 4 মাসের জন্য সবর করে ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। আমরা বাংলা দখল করে আপনার 10-20 হাজার টাকা মাইনে চালু করে দেখাবো। কথা দিয়ে গেলাম আমি, কথা বুঝে আসছে? এর জন্য আমি কাজ করছি। আমি চাই প্রত্যেকটা আদিবাসী ভাই বোনদের জন্য, যারা বেশিরভাগ আছে জঙ্গল মহলের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, এই পূর্ব মেদিনীপুরে বহুত বসবাস তেনাদের, আমি চাই এই সব জায়গায় জল জঙ্গল বন দপ্তরের টাকা থেকে আদিবাসী ভাই বোনদের ফ্রি পড়ার ব্যবস্থা, তাদের হসপিটাল, তাদের স্কুল, তাদের কলেজ করে দিতে হবে। এবং বনতি সম্পত্তি থেকে হিন্দু গরিব ভাই বোনদের তাদের অর্থ খরচ করে পড়াশোনা, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। আজকে বর্তমান দেশে গরিব দিনকে দিন গরিব হচ্ছে, ধনী দিনকে দিন ধনী হয়ে যাচ্ছে। আপনি এটা বন্ধ করার দরকার আছে না? নাই। সেই জায়গায় এসব চিন্তা করে আমি কোন রাজনীতির লিডার হব না, কোন জায়গায় দাঁড়াবো না। শুধু যে দলটা আমি তার নিয়ন্ত্রণটা আমার হাত থাকবে, তাকে আমার হুকুমে চলতে হবে। কথা বুঝে আসছে না? নাই। সেই চুক্তিতে, সেই শর্তে আমি আপনাদের ঘরে নিয়ে তাকে ভোট দেবো, তারা জিতবে, তারা আমার ইশারায় চলবে। আপনাদের যা সমস্যা আমায় বলবেন, আমি সমাধান করব। এই কাজটা করবো না করবো না? আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি নেতৃত্ব দরকার। তো আমাকে কি এই দায়িত্ব দিচ্ছেন আপনারা? ধোঁকা দেবেন না। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন। আপনাদের ঘরে একটা কাজ দিয়ে যাচ্ছে। সর্বপ্রথম কাজ হলো, কোন জায়গায় কোন প্রোগ্রাম, কোন মিটিং, সেই রকম কোন জায়গায় যাবেন না আমি যদি ইজাজত না দিই। আমার বাপ ছেলের কথা একটু শুনবেন না, ভাইয়ের কথা একটু শুনবেন না, আর মা বোনেদেরকেও বোঝান, কোন জায়গায় আর ভিড় করবেন না। কথা বুঝে আসছে? কেন? ফাঁসাবার একটা প্ল্যান চলছে, একটা অশান্তি লাগাবার প্ল্যান চলছে। খুব সাবধান। 4-5টা মাস চুপচাপ থাকুন, আগে ক্ষমতা অর্জন করুন। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, এই বাংলায় যারা গরিব, সে যে কোন ধর্মেরই হোক, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করুন, একে অপরকে বোঝান, আগিয়ে আসুন। তার এলাকায় ওই সম্প্রদায়, ওই ধর্মের মানুষকে নেতৃত্ব দেন। আর মাইকে বলছি, প্রতিটা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবাইকে বলছি, যদি আমাকে বিশ্বাস করেন সন্তান বা ভাই বলে, তাহলে আপনারা নিজ নিজ বুথে 9 জন, 11 জন, যতজন হয় না, ফোন নাম্বারের লিস্ট করুন। আপনারা আপনাদের এলাকায় নেতৃত্ব দেন, মুসলমান আপনারা আপনাদের এলাকায় নেতৃত্ব দেন, দিয়ে ইউনিট তৈরি করুন। কথা বুঝে আসছে? আর আপনারা আওয়াজ তুলুন। ভাই একটা কথা এখানে বিচখানে বলি, আপনারা কেউ বিজেপিকে রুখার স্বপ্ন আছে আপনাদের? কার কার বিজেপিকে রুখার স্বপ্ন আছে? একটু হাত তুলে দেখুন। আপনারা আচ্ছা, বিজেপিকে রুখতে চাইছেন কেন? একটু কথা বলে গুরুত্ব আছে, বলুন কেন? দেশকে ভালোবেসে, ঠিক না? ঠিক কেন? দেশকে বিক্রি করে ফেলছে, তাই তো নাকি? বিজেপিকে যদি রুখতে চান, রুখার 2টো লাইন আছে। এই 2টো লাইন ছাড়া বিজেপিকে রুখার ব্যাপারে ভেবে ফালতু হেঁটে গিয়ে হবে। 2টো লাইন। নাম্বার 1, ইভিএম এ ভোট বাতিল করতে হবে। শুনছেন? এই কাজটা তো আমার সিএম এর করা দরকার। উনি যদি বিজেপিকে সত্যি রুখতে চায়, ওনার তো বলা দরকার, আমার বাংলায় ইভিএম চলবে না, বেরোতে হবে। কি উনি আইন করছে? কোনো বলছে? বলছে? বোঝার ব্যাপার আছে না? নাই। নাম্বার 2, বিজেপিকে রুখতে গেলে 1:1 লড়তে হবে। বাম, কংগ্রেস, টিএমসি, ছোটখাটো জাত আছে, সব এক জায়গায় হতে হবে। করছে? উনি তো বর্তমান সিএম, করতে পারবে? করছে? কোনো ধান্দাই নেই। এ দুটো যদি না হয়, ও ফালতু যারা বলছে বিজেপিকে রুখবো, বেকার, রুখা সম্ভব না। এবার কথা খারাপ লাগলো না? তো লাগতে পারে, বা সত্য কথা তো লাগতে পারে, কিছু করার নেই, কিন্তু অতি সত্য কথা। কিন্তু আপনাদেরকে বলে যায়, আপনাদের এই আন্দোলনটা করতে হবে। ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে। এবং আর একটা আইন খুব তাড়াতাড়ি করা দরকার। এটা অনেকদিন ধরে চিল্লাচ্ছি, যদি দিদিমণি করে দিত, তাহলে কমসে কম ঘর ছেড়ে কেউ পালাতে পারতো না। কি ঘর নয়, অবশ্য পিকনিক করতে গিয়েছিল, কার মিটে গেছে, চলে আসছে। সেটা হলো এটাই, যে দলে দাঁড়াবে সেই দল থেকে 5
এই কথা বুঝছেন না, বোঝেন না? না হয় আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের ভোটে জিতলে, জিতার পরে সব থেকে লাভ খেলা হাই জাম্প লং জাম্পের রেসারেসি হচ্ছে, কে কত আগে লাফিয়ে যেতে পারে সব পালাবো। এ কথা শুনতে পারেন নেই, তাহলে সম্পূর্ণ ফেসে যাবেন আপনারা। অতএব বাপ আর কথা বাড়ালাম না, বাচ্চার উপরে ভরসা আছে তো নাকি? ভাইয়ের উপরে ভরসা আছে তো নাকি? এই থাকেন, আমি আশা করতে পারি আপনারা ধোকা দেবেন না তোমার সাথে। আমি লড়বো তো নাকি? রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করবো তো, আমি যাকে বলবো তাকে ভোট দেবেন তো নাকি? আসুন আপনারা তাহলে একটু বাড়ি 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 সবাইকে আত্মীয়কে বুঝাবেন যে ৭৩ বছর তো অনেক দেখলাম, একবার খানদানে কোরাইশের কথা শুনবো।